আমার বাসায় কাজ করে গেছে পিয়ন, সে এখন 400 কোটি টাকার মালিক। হেলিকপ্টার ছাড়া চলে না। কি ঘটে গেল ট্রাম্পের সাথে আমেরিকাতে? ঘটে গিয়েছে একটি নতুন ঘটনা, যে ঘটনাটির জন্য প্রস্তুত ছিল না আমেরিকাবাসী। বিশ্ব মিডিয়াতে যে নিউজটি এখন হাইলাইট করছে ট্রাম্পের পক্ষে, কারণ ট্রাম্পকে গুলি করেছে আততায়ী। মধ্যপ্রাচ্যে চলছে যুদ্ধ, আর সেই যুদ্ধে আঁচ লাগতে যাচ্ছে ভারত ও চীনের মধ্যে। সীমান্ত থেকে দেশের ভিতরে 10 মাইল বিজিবি সম্পত্তি ঘোষণার পরামর্শ। এটা কোনো কথা হলো? সীমান্তের সঙ্গে লাগোয়া তো মানুষের ঘরবাড়ি আছে, ওই পাশে আছে, এই পাশে আছে। এখন শুধু ভারত না, কিন্তু বাংলাদেশের ওই সীমান্ত থেকে ভিতরে 10 মাইল খালি রাখতে হবে। এই লোকগুলো কই পাঠাইবেন? এই লোকগুলোকে মানে কার স্বার্থ রক্ষা করবেন আপনি? এখানে ওই ভারতীয়রা থাকবে। প্রিয় দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম। নতুন একটি ভিডিওতে আপনাদের জানাই স্বাগতম। আজকের এই ভিডিওতে আপনারা দেখতে চলেছেন শেখ হাসিনা কোটি টাকার বেড়াজালে কিন্তু আটকে গিয়েছে এবং কঠিনভাবে ফেঁসে গিয়েছে। সেই সাথে কিন্তু গণভবন ঘেরাও করেছে নতুন সেনাপ্রধান এবং সেনাবাহিনীরা। প্রিয় দর্শক বন্ধুরা, আজকের এই ভিডিওতে সম্পূর্ণ বিস্তারিত রূপে আপনারা বিস্তারিত ভিডিওগুলো দেখতে পারবেন। সেই সাথে শেখ হাসিনার পতন নিয়ে কিন্তু মুখ খুলেছে গোলাম মাওলানা রনি সাহেব। যুক্তরাষ্ট্র থেকে কিন্তু শেখ হাসিনাকে বিশাল চাপ দেওয়া হয়েছে। আজকের এই ভিডিওতে সম্পূর্ণ বিস্তারিতের মাধ্যমে দেখতে পারবেন। সেই সাথে যে ভিডিওর অংশবিশেষ দেখে এই ভিডিওগুলো শুরু করেছিলাম, সেই ভিডিওগুলো আপনারা বিস্তারিতের মাধ্যমে একের পর এক দেখতে পারবেন। প্রিয় দর্শক বন্ধুরা, বিস্তারিত ভিডিওটি দেখার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, যারা এখন এই চ্যানেল সাবস্ক্রাইব করে রাখেন, এই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন। ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন সকলকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক বন্ধুরা, এই ভিডিওতে একটি লাইক দিয়ে চলুন আমরা ধারাবাহিকভাবে সেই বিস্তারিত ভিডিওগুলো একের পর এক দেখে আসি। কাজ করে গেছে পিয়ন, সে এখন 400 কোটি টাকার মালিক। হেলিকপ্টার ছাড়া চলে না। হ্যাঁ, বাস্তব কথা। এখন যে সব জায়গায় দুর্নীতি ধরেন, সব দুর্নীতি ধরতে পারবেন। আর ওখানে কোন ড্রাইভার কত টাকা বানালো, কে কি টাকা বানালো, এখন ড্রাইভার লেভেলে যদি করে সেটা তো খোঁজ করে বের করে আজকে ধরছি বলেই জানতে পারছেন। এতকাল তো জানতে পারেননি, এতকাল তো জানতে পারেননি। আমার বাসায় কাজ করে গেছে পিয়ন, সে এখন 400 কোটি টাকার মালিক। হেলিকপ্টার ছাড়া চলে না। হ্যাঁ, বাস্তব কথা। কী করে বানালো এই টাকা? যখনই আমি জানছি তাকে বাদ দিয়ে তার কার্ডটা সব সিজ করে সব আমার ব্যবস্থা আমি নিয়েছি। এটা তো হয়, বা এটা তো করে আপনারা। এখন ধরার পরে না এগুলি চোখে আসে, তাছাড়া তো হয় না। যখন ধরা পড়ে তখন আমরা ব্যবস্থা নিই। এটা তো একটা মানসিকতা। আর একটা কথা আমি বলি, এটা শুধু আমাদের দেশে বলে না, সারা বিশ্বেই যে দেশটাই অর্থনৈতিকভাবে উন্নতি হয় সেখানে কিন্তু এই ধরনের কিছু অনিয়ম কিছু লোকের হাতে চলে যায়। কিছু টাকা পয়সা যারা অপান্ত তাদের হাতেই চলে, তারা বানায়, তারা তো অপেক্ষা করে থাকে। এটা যুগ যুগ ধরে এভাবেই চলে আসছে। হ্যাঁ, এর বিরুদ্ধে ব্যবস্থা নিলে হয়তো সেটা কিছুটা নিয়ন্ত্রণ করা যেত। সাবেক পররাষ্ট্রমন্ত্রী পাগলা মোমেন তিনি বলেছেন যে এই যে ভারতে আমরা যাই চিকিৎসা করার জন্য, কেনাকাটা করার জন্য, এটাই তো আমাদের বড় অর্জন। ভালো কথা মেনে নিলাম। এখন এই অর্জন করতে গিয়ে আমরা কিডনি হারাই ফেলি। কোন ডাক্তার নাকি বাংলাদেশে পেলে কিডনি রেখে দেয়। তো আজকে একটা খবর, সেটা হচ্ছে যে মানে আমি দেখি পাই কিনা, সেটা হচ্ছে যে এই যে এসটিআর দেখতে পাচ্ছেন, সীমান্ত থেকে দেশের ভিতরে 10 মাইল বিজিবি সম্পত্তি ঘোষণার পরামর্শ। এটা হচ্ছে, এরা বলেছে যে বাংলাদেশের সীমান্ত নিরাপত্তা কার্যকরীভাবে রক্ষা, আন্তঃরাষ্ট্র সীমান্ত অপরাধ শূন্যের কোঠা নামিয়ে আনা এবং জাতীয় রাজস্ব আয় ফাঁকি প্রতিরোধ করতে সীমান্ত রেখা থেকে দেশের অভ্যন্তরে 10 মাইল বিজিবি সম্পত্তি ঘোষণা করা এবং সীমান্ত রক্ষা থেকে 8 কিলোমিটার জমি সম্পূর্ণ ফাঁকা এবং সমতল রাখা সহ সংসদকে পরামর্শ দিয়েছে হাইকোর্ট। এই জায়গাতে কোনো কথা হলো? সীমান্তের সঙ্গে লাগোয়া তো মানুষের ঘরবাড়ি আছে, ওই পাশে আছে, এই পাশে আছে। এখন শুধু ভারত না, কিন্তু বাংলাদেশের ওই সীমান্ত থেকে ভিতরে 10 মাইল খালি রাখতে হবে। এই লোকগুলো কই পাঠাইবেন? এই লোকগুলোকে মানে কার স্বার্থ রক্ষা করবেন আপনি? মানে আমি বুঝলাম না, এটা হঠাৎ করে এটা কি হচ্ছে? মানে অবাস্তব পরিকল্পনা, এগুলো আমার মাথায় ধরে না। আপনাকে অসংখ্য ধন্যবাদ। এটা আমি জানতাম না, এটা তো একটা মারাত্মক খবর। আপনি যে বললেন এই যে সীমান্ত থেকে দেশের ভিতরে 10 মাইল বিজিবি সম্পত্তি ঘোষণার পরামর্শ, আমার তো মনে হয় এটা দেখে, আপনার কথাটা দেখে মনে হচ্ছে এখানে ওই ভারতীয়রা থাকবে হয়তো, মানে নরমালি নো ম্যানস ল্যান্ড আমরা বলি। এখন আমার দেশের আপনি জানেন বাংলাদেশের করিডোর বলেন এবং বিভিন্ন যে আপনার ছিটমহলগুলো আছে, এগুলো তো একদম লাগোয়া হচ্ছে গড়বাড়ি এবং লাগোয়া হচ্ছে ভারত, লাগোয়া হচ্ছে বাংলাদেশ। এমনকি ছিটমহলগুলোতে তো মানে ভারতের উপর দিয়ে বাংলাদেশে আসতে হয়, বাংলাদেশের উপর দিয়ে ভারত আসতে হয়। এই যে আপনার এই কর্মকাণ্ড, এইটা তো একটু ইনডেপথে ঢুকতে হবে। আমি আপনাকে শুধু এইটা আপাতত মন্তব্য করতে পারি যে বাংলাদেশের হাইকোর্ট যদি এটা দিছে, যেহেতু পত্রিকায় লিখছে, আমার মনে হচ্ছে এখানে ভারতীয় ইন্ধন ছাড়া কোনো হাইকোর্ট বাংলাদেশের হাইকোর্ট কোনো কিছু দিতে পারবে না। বাংলাদেশের প্রধান বিচারপতি, আমি শুনলাম যে শেখ হাসিনার প্রতি যে অনুগত, ভারতের প্রতি তার চেয়ে বেশি অনুগত। অনেকেই মনে করেন যে এই যে প্রধান বিচারপতি বললো যে কোটা আবার আসবে, এটা হয়তো বা ভারতের কথাই হতে পারে, এরকম হতে পারে। এবং এই সীমান্তের রায়টা এটাও কিন্তু ওই ভারতের কথাই হতে পারে। এই যে এখন খুব সম্ভবত ওবায়দুল হাসান এখন বাংলাদেশের প্রধান বিচারপতি। জি জি জি। তার ভাই হচ্ছে আওয়ামী লীগের এমপি। এই কয়েকদিন আগে সে রিটায়ার করছে, এই 24-এর আগে। এখন তার ছোট ভাই এবং তার বাবাও ছিল আওয়ামী লীগের এমপি। ঠিক আছে, খুব সম্ভবত ঝিনাইদহ বা নেত্রকোনার দিকে বাড়ি, ঝিনাইদহ তো এরা হচ্ছে আপনার কোনো বিচারপতি না, এরা হচ্ছে আওয়ামী পতি, বাকশালপতি।
বা শপথপত্র রাজনীতিবিদ, যে এরা তুমি বলছিল না আমরা এরা হচ্ছে মানে বাকশাল কায়েম করার জন্য বাংলাদেশে ওরা প্রতিশ্রুতিবদ্ধ, এবং এরপরে হবে ভারত। এরা আপনার কোন বাংলাদেশের সীমান্ত, বাংলাদেশের জনগণ, বাংলাদেশের স্বার্থ, এই যে ওরা মুক্তিযুদ্ধের চেতনা বলে না, যে ওই যে হাসিনা ওই দিন বলছে, যে আপনার কথাটা মনে হয়েছে যে হাসিনা বলছে বঙ্গবন্ধুর মেয়ে কোনোদিন দেশ বিক্রি করতে পারে না, বঙ্গবন্ধুর মেয়ে কোনোদিন মিথ্যা কথা বলবে। আরে বঙ্গবন্ধুই তো মৃত্যু, বঙ্গবন্ধুর মেয়ে কি হয়েছে? তোমার বাবা সবচেয়ে বড় মৃত্যু, সবচেয়ে বড় মৃত্যু শেখ মুজিব। এখন আমাদেরকে শেখ মুজিবকে হিট করতে হবে মিশন ভাই। আমরা শেখ মুজিবের আসল চরিত্র আমাদেরকে বের করতে হবে। শেখ মুজিব এলএফও সাইন করছে, শেখ মুজিব 1969 সালে এই যে আপনার এই আগরতলা ষড়যন্ত্র মামলা, ষড়যন্ত্র করিনি, ষড়যন্ত্র মানে স্বাধীনতা আমি করি নাই, সাইন এফিডেভিট দিছে না, দিছে। দিন আপনার 25 মার্চ রাতের 11টা 11:30 পর্যন্ত আপনার ট্যাব রেকর্ডটা নিয়ে গেছে, আপনি স্বাধীনতা ঘোষণা করেন নাই। ডক্টর কামালকে উনি রাতের 12:30 পর্যন্ত বলছে, কামাল ইন্টারকম থেকে কোনো খবর আছে? আপনার চট্টগ্রাম থেকে এমআর সিদ্দিকী আপনার এই 7 মার্চ থেকে 25 মার্চের বিভিন্ন ঘটনায় গাড়ি চালাই আসে টেলিফোনে খবর না দিয়া, যে পশ্চিম পাকিস্তানিরা অস্ত্র আনতেছে চট্টগ্রাম বন্দরে, ওদের অবস্থা খারাপ। এমআর চৌধুরী, ব্রিগেডিয়ার এমআর চৌধুরী, ব্রিগেডিয়ার মজুমদার, কর্নেল এমআর চৌধুরী, মেজর জিয়া তখন বলে যে জেনারেল ওসমানী, কর্নেল তখন উনি কর্নেল রিটায়ার্ড ওসমানী সাহেবকে খবর দেওয়া হোক। আপনি জানেন 1970 সালে উনি এমপি, তখন উনি এমপি। তখন এমআর সিদ্দিকী গাড়ি চালাইয়া চট্টগ্রাম থেকে ঢাকা আসছেন, কর্নেল ওসমানী সাহেবকে ডাকা হলো ওনার বাসা থেকে 32 নম্বরে। কর্নেল ওসমানী রাজি হইলেন যে হ্যাঁ, এখন যদি আমরা অ্যাটাক করি পাকিস্তানিরা আমাদের সাথে পারবে না। মেজর জিয়া রাজি, ব্রিগেডিয়ার মজুমদার রাজি, কর্নেল এমআর চৌধুরী রাজি। আপনি জানেন কর্নেল এমআর চৌধুরীকে তখন মেরে ফেলা হয়েছে, ব্রিগেডিয়ার মজুমদারকে অ্যারেস্ট করে নিয়ে আসা হয়েছে, কোনো মতে জিয়া বাচ্চা উনি ঘোষণা করছে। জেনারেল ওসমানী সাথে সাথে বলছে যে দিস ইজ দ্য রাইট টাইম টু স্টার্ট। হয় ওসমানী সাহেব, আমাকে এগুলো করেন না, আমি ফাঁসির মঞ্চে দিতে চান? আপনি আমাদের ফার্স্ট পররাষ্ট্র সচিব সৈয়দ আতাউল করিমের এসে করিমের বইটা পড়েন, ট্রায়াম্প এন্ড ট্র্যাজেডি, শেখ মুজিব ট্রায়াম্প এন্ড ট্র্যাজেডি, এই বইটা পড়েন, পরিষ্কার লেখা আছে। মার্কিন রাজনীতিতে হঠাৎ করে ট্রাম্পের যে উত্থান, এটি বিস্ময়কর, এবং মনে হচ্ছে যে নিয়তি ট্রাম্পকে নিয়ে খেলছে, এবং ট্রাম্পকে ক্ষমতায় বসানোর জন্য সমস্ত মার্কিন যুক্তরাষ্ট্রের আকাশ বাতাস যুগপৎভাবে তাকে সাহায্য এবং সহযোগিতা করছেন। হঠাৎ করে মিস্টার জো বাইডেনের শারীরিক অবনতি, উনি অত্যন্ত ভালো মানুষ, ব্যক্তিগত জীবনে খুবই সৎ এবং সুদীর্ঘ রাজনৈতিক ক্যারিয়ার। ডেমোক্র্যাটরা যেটা হয়, এখানে বেশিরভাগই ভালো মানুষগুলো আসেন ডেমোক্র্যাটদের মধ্যে, যেমন জন এফ কেনেডির কথা চিন্তা করেন, বারাক ওবামার কথা চিন্তা করেন, বিল ক্লিন্টনের কথা চিন্তা করেন। তদ্রুপ এই যে মিস্টার জো বাইডেন, যদি যে মানুষ হিসেবে, হিউম্যান হিসেবে তুলনা করেন, জো বাইডেনের তুলনা হয় না। যে কোনো মানুষই তাকে পিতা হিসেবে পেতে চাইবেন, তাকে ভাই হিসেবে চাইতে চাইবেন, গার্ডিয়ান হিসেবে পেতে চাইবেন, ওয়েল বিহেভড, ওয়েল ম্যানার্ড, নাইস ম্যান। কিন্তু এই নির্বাচনের আগে আগে হঠাৎ করে তার মেমোরিতে সমস্যা, তিনি অনেক কিছু স্মরণ করতে পারছেন না, তার শরীর ডেটোরিয়েট করছে এবং তিনি ভুলভাল বক্তব্য দিচ্ছেন, যা কিনা মার্কিন নাগরিকদের মধ্যে, বিশেষ করে যারা রিপাবলিকান মানে ডেমোক্র্যাট রয়েছেন সমর্থক, তারা খুবই বিরক্ত। তিনি সেই ভ্লাদিমির জেলেনস্কি, তাকে ভুল করে পুতিন বলছেন। তারপরে কমলা হ্যারিসকে নিয়ে তিনি ভুল বক্তব্য দিচ্ছেন, মানে তার বক্তব্যের কোনো ধারাবাহিকতা থাকছে না। এটা এই বছর খানিক আগে তার কিন্তু ছিল না, নিউরোলজিক্যাল কতগুলো প্রবলেমের কারণে হঠাৎ করে তার যে এই অবস্থা হয়ে গেছে, যেটি অভাবিত। 2 নম্বর হলো যে তিনি বৈশ্বিকভাবে কিছু সমস্যার মধ্যে পড়েছেন, এবং এই শেষ সময়টাতে এসে তাকে মানে পরিবর্তন করে নতুন প্রার্থী দেওয়ার জন্য ডেমোক্র্যাটদের মধ্যে যে কথাবার্তা আলাপ আলোচনা হচ্ছে, তো সেই আলাপ আলোচনাটা এখন এমন পর্যায়ে চলে আসছে, যদি প্রার্থী পরিবর্তন নাও হয় বাইডেনের জন্য খুব খারাপ পরিস্থিতির সৃষ্টি করবে, আর যদি পরিবর্তন হয় তাহলে নতুন যিনিই আসেন না কেন তার জন্য এই অতি অল্প সময়ে ঠিক ডোনাল্ড ট্রাম্পকে মোকাবেলা করা একেবারে অসম্ভব একটা বিষয়। এক, অন্যদিকে ডোনাল্ড ট্রাম্প শিবিরে যে ঘটনাগুলো ঘটেছে, প্রথমত বেশ কয়েকটি মামলা তার বিরুদ্ধে যেগুলো চলছিল, এই মামলার মধ্যে কয়েকটা মামলা রায় তার পক্ষে চলে আসছে, বাকি মামলাগুলো স্থিতি অবস্থায় চলে আসছে, এবং সর্বশেষ তার একটি নির্বাচনী জনসভা, সেই নির্বাচনী জনসভায় তার উপর যেভাবে গুলি করা হয়েছে এবং সেখানে 2 জন নিহত হয়েছে, আততায়ী সহ বেশ কয়েকজন আহত হয়েছে, এবং গুলি খাওয়ার পরেও তিনি যে বীরত্ব নিয়ে সেখানে দাঁড়িয়েছিলেন, বক্তব্য দিচ্ছিলেন, একদিকে রক্ত ঝরছিল, যা কিনা পুরো মার্কিন যুক্তরাষ্ট্রে ডোনাল্ড ট্রাম্প সম্পর্কে মানুষের চিন্তাই পাল্টে দিয়েছে। এমনকি তার যে বিরোধী শিবির ডেমোক্র্যাট, তারা বলছে যে না, নেতা এরকমই হওয়া উচিত, এরকম সাহসী, এরকম দৃঢ়তা নিয়ে জাতির জন্য যারা কাজ করতে পারে তাদেরই হওয়া উচিত। এবং এই ঘটনার সঙ্গে আরব জাতীয়তাবাদের
সেই গত 500 বছর 1000 বছরের সবচেয়ে অবিসংবাদিত নেতা। অর্থাৎ আরবদের মধ্যে যাকে বলা হয় নব্য ফেরাউন, সেটা হলো গামাল আব্দুল নাসের। তো এই নাসের পুরো আরব বিশ্বে যে জনপ্রিয়তা এখনো পর্যন্ত রয়েছে, ঠিক সমপর্যায়ের জনপ্রিয়তা কেবলমাত্র গাজী সালাউদ্দিন তার সঙ্গে তুলনীয়। এছাড়া অন্য কারো কোনো আরবের মধ্যে এত জনপ্রিয়তা ছিল না। তো এরকম ডোনাল্ড ট্রাম্প যেরকম একটা বিপদে পড়েছিলেন, ঠিক এরকম একটা বিপদের মধ্যে পড়ে এই নাসেরের এই জনপ্রিয়তা। অর্থাৎ তিনি একটি জনসভাতে বক্তব্য দিচ্ছিলেন, এমন সময় তার সব বক্তব্য কিন্তু রেডিওতে, তখন ওই সময়টাতে 60-এর দশকে রেডিওতে সম্প্রচার হতো লেবাননে, সিরিয়াতে, সমস্ত আরব বিশ্বে এবং সমস্ত আরব বিশ্ব মিশরের অধীনে ওয়ান ডাইনেস্টিতে, এমনকি সৌদি আরবও ওয়ান ডাইনেস্টিতে চলে যাওয়ার জন্য প্রবল আন্দোলন শুরু করেছিল। এবং সিরিয়াতেও তাদের সমস্ত কিছু যাকে বলে অ্যাবলিশ করে নিজেদের স্বাধীনতা বিসর্জন দিয়ে গামাল আব্দুল নাসেরের মানে অধীনে একটি অঙ্গরাজ্য হিসেবে তারা কিন্তু চলে গিয়েছিল। ব্যতিক্রম ধর্মী একটা ঘটনা। তো যাই হোক, তো সেই গামাল আব্দুল নাসেরের উপর গুলি করা হলো, রক্ত ঝরঝর করে পড়ছে, লোকজন দৌড়িয়ে পালাচ্ছে। তিনি তখন মাইকে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছেন যে ভাই, গুলি আমাকে করেছে, আপনাকে নয়, আপনাদেরকে নয়, আপনারা আমাকে ছেড়ে যাবেন না, আমি আপনাদেরকে ছেড়ে যাইনি, এই দেখুন আমি দাঁড়িয়ে আছি। এই পলায়ন পর জনগণ যারা পালিয়ে যাচ্ছিল তারা ঘুরে দাঁড়ালো এবং হি বিকাম দ্য কিং অফ অল টাইম ইন আরব পেনিনসুলা। আরব উপদ্বীপের সর্বকালের সেরা জনপ্রিয় রাষ্ট্রনায়কে পরিণত হলেন ওই একটি ঘটনাতে। ট্রাম্পের ক্ষেত্রে ঠিক এই ঘটনা ঘটেছে। অর্থাৎ তিনি সাহস করে দাঁড়িয়েছেন, হেসেছেন, আঙ্গুল উঁচু করেছেন, ভিক্টোরি চিহ্ন দিয়েছেন এবং জনগণকে বলছেন যে আছি আপনাদের সঙ্গে। এটা পুরো আমেরিকাতে একটা উন্মাদনা তৈরি করে ফেলেছে। এখন যদি প্রাকৃতিকভাবে অন্য কোনো কিছু ঘটনা না ঘটে, তাহলে ট্রাম্পই হবেন আমেরিকার পরবর্তী প্রেসিডেন্ট। আর তিনি যদি আমেরিকার পরবর্তী প্রেসিডেন্ট হন, বিশ্বের মানচিত্রে অনেকগুলো ঘটনা ঘটবে। এর কারণ হলো তিনি সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে খুবই দৃঢ়। তিনি তার সমস্ত শক্তি নিয়োগ করবেন রাশিয়ার সাথে একটা সমঝোতা করার জন্য। ফলে রাশিয়া ইউক্রেন যুদ্ধটা থাকবে না, বিশাল ছাড় দিয়ে তিনি সেই কাজগুলো করেন। ফলে ন্যাটো এবং ইউরোপের রীতিমতো হাহাকার শুরু হয়ে যাবে, দুর্ভিক্ষ শুরু হয়ে যাবে, মারামারি শুরু হয়ে যাবে এবং সেই মারামারিতে জার্মানি সবার আগে এগিয়ে আসবে। রাশিয়া এবং জার্মানি একটা নতুন পোলারাইজেশন সেখানে তৈরি হয়ে যাবে। গেল এক। মধ্যপ্রাচ্যে তার বিশ্বস্ত বন্ধু সৌদি আরব এবং বর্তমান যে বাদশাহ আছেন, মানে সৌদি বাদশাহ, তার যে সন্তান মোহাম্মদ বিন সালমান, তার সঙ্গে তার মেয়ের এবং তার ছেলের যে পারিবারিক বন্ধুত্ব, এটাকে তিনি এগিয়ে নেবেন এবং মধ্যপ্রাচ্যে নতুন আমেরিকান নীতি চালু হবে। এবং সেই আমেরিকান নীতিতে যে ইহুদিবাদ, সেই ইহুদিবাদ কিন্তু পিছিয়ে পড়বে এবং এখন পুরো মধ্যপ্রাচ্যে ইরানকে কেন্দ্র করে যে সমস্যাগুলো হচ্ছে আমেরিকার সাথে, এই সমস্যাগুলো সমাধান হয়ে যাবে। এরপরে নরেন্দ্র মোদীর সঙ্গে তার একটা সম্পর্ক আছে, ব্যক্তিগত সম্পর্ক, কিন্তু ভারতের সঙ্গে এবং চীনের সঙ্গে তিনি এই এলাকাতে বিরোধে জড়াবেন না। এবং বাংলাদেশের ব্যাপারে তার যে সিদ্ধান্তে সবচেয়ে আওয়ামী লীগ সব পড়বে বিপদে। এর কারণ হলো তিনি বাইডেনের মতো ভদ্রলোক নন। তিনি যে সিদ্ধান্ত নেবেন, যদি তিনি সিদ্ধান্ত নেন যে শেখ হাসিনা ক্ষমতায় থাকবে, তাকে সাহায্য করা দরকার, তিনি ড্যাম কেয়ার বিলিয়ন ডলার তিনি শেখ হাসিনার পিছনে খরচ করবেন, দ্যাট ইজ শিওর। আর যদি মার্কিন নীতি, আমেরিকান যে পলিসি, ফরেন পলিসি, এটা যদি তাকে কনভিন্স করে যে আওয়ামী লীগ আমেরিকাকে অপমান করেছে, আমেরিকান ডাইনেস্টিকে অপমান করেছে, এই কাজ করেছে, তাহলে তিনি যে সিদ্ধান্ত নেবেন এটি বাইডেনের মতো বা এই যে এখন পিটার দি হাঁসের মতো এরকম হাঁস নিয়ে ঘোরার মতো হবে না। এটি এতটা দৃঢ়তার সাথে হবে যেভাবে জর্জ ডব্লিউ বুশ করেছিলেন। অর্থাৎ তিনি দেখেন এই যে মিস্টার ডোনাল্ড ট্রাম্প, তিনি তালেবানদের সাথে কিভাবে কত দ্রুততার সাথে তিনি সমঝোতা করে ফেললেন, ওয়ার ফিনিশড, সবকিছু। যেভাবে তিনি উত্তর কোরিয়ার সঙ্গে সম্পর্ক করলেন এবং কিমের মতো লোকের সাথে তিনি বন্ধুত্ব করলেন এবং তার সাথে দেখা করার জন্য তিনি চলে এলেন, অবিস্মরণীয় ঘটনা। ফলে বাংলাদেশের যে রাজনীতি, আমরা অন্য দেশ নিয়ে আলাপ আলোচনা করার দরকার নেই। বাংলাদেশের ব্যাপার হলো যে শেখ হাসিনা কি করবেন আমি বলতে পারবো না, আওয়ামী লীগ কি করবেন আমি বলতে পারবো না। তবে আমেরিকান ফরেন পলিসিতে যদি আওয়ামী লীগের সঙ্গে একটা দূরত্ব তৈরি হয় এবং পার্মানেন্ট এনিমিটি তৈরি হয়, সেই এনিমিটি এখন যেভাবে মিনিমাইজ হচ্ছে ভারতের মাধ্যমে, দিল্লির মাধ্যমে, জো বাইডেনের মাধ্যমে, এটি ডোনাল্ড ট্রাম্পের জমানাতে একেবারে অসম্ভব। দরকার হলে দিল্লিতে সে ড্রোন হামলা চালাবে, নরেন্দ্র মোদীর সাথে তার যত ব্যক্তিগত সম্পর্ক থাকুক কেন সব নষ্ট হয়ে যাবে, কিন্তু আমেরিকা ফার্স্ট। আমেরিকা অপমান হয়েছে বাংলাদেশে, এই জিনিসটি যদি ডোনাল্ড ট্রাম্পের মাথায়, পাগলা মাথায় ঢুকিয়ে দেওয়া হয়, তাহলে তিনি সবকিছু করবেন। আবার যদি বলা হয় যে না, আমেরিকা ফার্স্ট, অর্থাৎ এখানে বাংলাদেশের সঙ্গে, শেখ হাসিনার সঙ্গে, আওয়ামী লীগের সঙ্গে যদি সম্পর্ক রাখা হয়, আমেরিকার স্বার্থ এখানে অক্ষুণ্ণ থাকবে এবং আমেরিকা এখানে ভালো করবে।
পূবের সাথে পশ্চিম উঠে যাক, এখানে শেখ হাসিনা আরো 1000 মার্ডার করে ফেলুক, আরো গুম হয়ে যাক, আরো ম্যাসাকার হয়ে যাক, কিছু আসে যায় না, ডোনাল্ড ট্রাম্প তার পক্ষে থাকবেন। তো এরকম যে তার যে অভ্যাস, যে যেদিকে যাচ্ছেন একেবারে নেপোলিয়ন বোনাপার্টের মতো তছনছ করে ছালছেন। এবং নেপোলিয়ন বোনাপার্ট আপনি দেখেন, তিনি মিশর জয় করলেন, সবাই তাকে নিষেধ করেছে যে এই মুহূর্তে মিশর জয় করার দরকার নাই। তিনি বললেন যেহেতু না করেছে অতএব তিনি মিশর জয় করতে যাবেন। ভালো, মিশর গিয়ে জয় করলেন। এখন মিশরে যারা গেছেন তারা খুব ভালো করে জানেন তিনি নামলেন এসে আলেকজান্দ্রিয়াতে। তো আলেকজান্দ্রিয়া থেকে তিনি আসবেন কায়রোতে, মধ্যে একটা মরুভূমি আছে। ওই সময়টাতে নেপোলিয়ন বোনাপার্ট গেছেন প্রচন্ড দুর্গম, এবং ওই মরুভূমির যে পথ দিয়ে তিনি এসেছেন সেই যে পথে নেপোলিয়ন বোনাপার্ট শূন্য সামন্ত সহ আসতে পারেন এই কথা তৎকালীন মিশরে যারা সামরিক বিশেষজ্ঞ ছিলেন কল্পনাই তারা করতে পারেননি। তিনি সেই উত্তপ্ত মরুভূমির মধ্যে সেই ফ্রান্স আর্মিকে নিয়ে তিনি যেভাবে চলে এলেন, এবং দেখা গেল পিছনে তিনি আর তাকান নাই, অর্ধেক শূন্য মরুভূমি মারা গেছে, অল্প একটু জায়গা, আমি নিজে সেখানে ঘুরে এসেছি। এসে তিনি করলেন কি, এখন যে পিরামিডগুলো আছে কায়রোর উপকণ্ঠে, সেখানে একটা যুদ্ধ হলো বিখ্যাত, দ্য ওয়ার অফ সেই পিরামিড। তো সেই যুদ্ধে একা জাস্ট খুব অল্প 1-1.5 ঘন্টার মধ্যেই, ইটস ওয়ান অফ দ্য ডিসিসিভ ব্যাটল ইন দ্য ওয়ার্ল্ড, তিনি সেই মিশরের তৎকালীন শাসকদিকে পরাজিত করে মিশর দখল করলেন। মিশরের শিল্প দেখে, সাহিত্য দেখে, কালচার দেখে তিনি পাগল হয়ে গেলেন, সারাদিন লাইব্রেরিতে কাটান, দুনিয়ার কোনো চিন্তা নেই। তো এর মধ্যে হঠাৎ করে ব্রিটিশরা করলো কি, তিনি যে বিদেশ আসছিলেন তার তো নৌবহর, তো সেই নৌবহর পুড়িয়ে ফেললো, পুরো ফ্লিট পুড়িয়ে ফেললো। এখন তিনি আর সেখান থেকে ফিরে যাওয়ার মতো অবস্থা তার নেই। তো এই দুঃসংবাদটি যখন তার কাছে আনা হলো, তিনি তখন জ্যোতির্বিজ্ঞানের মহাকাশ গবেষণার একটা বিষয় নিয়ে ঋষির পণ্ডিতদের সঙ্গে আলোচনায় ব্যস্ত ছিলেন লাইব্রেরিতে। তেমন সময় যখন তাকে দুঃসংবাদ দিল, তো তিনি এসে বললেন যে বিরক্ত হলেন যে এটা তো পুড়িয়ে ফেলা হয়েছে, এটা নিয়ে এখন আলোচনা করা কি, আমি তো এসে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করছি। সো দিস টাইপ অফ ম্যান কিন্তু ডোনাল্ড ট্রাম্প, অর্থাৎ তিনি যেটি মনে করবেন সেটি তিনি বাস্তবায়ন করবেন, ওখান থেকে তিনি ফিরে আসবেন না। এবং এইবার তার যে ফিরে আসা, এই ফিরে আসার মধ্যে এটাই কিন্তু বার্তা বহন করে। কাজেই এই যে নির্বাচনটি আসছে, এই নির্বাচনের আগে বাংলাদেশের কোনো রাজনৈতিক অবস্থা কিভাবে পরিবর্তন হয়, কি হয়, আমি কিছু বলতে পারবো না। কিন্তু যদি না হয় তাহলে আমেরিকান যে নীতি, সেই নীতিতে আওয়ামী লীগ 50-50 জায়গাতে থাকবে। যদি পক্ষে থাকে একদম 100%, আর যদি বিপক্ষে থাকে একেবারে 0%। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম। প্রিয় দেশবাসী, শুরু থেকে শেষ পর্যন্ত যারা এই ভিডিওটি দেখেছেন সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। যারা এরকম নিউজ ভিডিওতে পেতে পছন্দ করেন তারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। যারা এখনও এই ভিডিওটি শেয়ার করেননি, এই ভিডিওটি দ্রুত শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিন। আজকের মতন এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে ইনশাল্লাহ।